সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান টিফিনের আড্ডায়। আজ আমরা চলে এসেছি কুমিল্লার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে। বরাবরের মতোই এই স্কুলের বন্ধুরা আমাদের জন্য নাচ গান কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন নিয়ে অপেক্ষা করছে। তাই চলো আর দেরি না করে আমরা ওদের আয়োজন দেখে আসি। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে খানবাড়ি রোড, চান্দিনা, কুমিল্লায় গড়ে উঠেছে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ। আধুনিক শিক্ষা উপকরণ ও ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ সুনিবিড় ছায়া ঘেরা চমৎকার শিক্ষা বান্ধব পরিবেশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই স্লোগানকে সামনে রেখে চান্দিনাতেই যেন আমরা সেই মানের শিক্ষা দিতে পারি, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য আমরা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠা করেছি 2016 সাল থেকেই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যেমন আধুনিক শিক্ষা দিতে চাই, ঠিক তেমন নৈতিক শিক্ষাও শিক্ষিত করতে চাই। জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে এখানে শিক্ষার্থীদেরকে আনন্দের সাথে পাঠ দেওয়ার জন্য এখানে টয়জন, খেলার মাঠ, তাদেরকে খেলাধুলার জন্য সময় দেওয়া, প্রত্যেকটি শিক্ষার্থীর খোঁজখবর রাখা, সেই বিষয়টা আমরা করছি। প্রত্যেকটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যেন এখানে ক্লাসরুমেই সকল লেখাপড়ার কার্যক্রম সম্পন্ন করা যায়। শিক্ষার্থীরা আনন্দের সাথে যেন লেখাপড়া করতে পারে, সেজন্য প্রত্যেকটি শিক্ষককে সেই মানের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ক্লাসের পড়া ক্লাসেই আমরা শেষ করে দিচ্ছি। পূর্ববর্তী ক্লাসে যে পড়া ছিল সেই পাঠও এখানে আদায় করে ডায়েরিতে আমরা স্বাক্ষর দিয়ে দিচ্ছি। বাসায় গেলে একজন অভিভাবক ডায়েরি দেখেই বুঝতে পারবেন কোন পড়ার অংশটুকু কতটুকু তারা পেরেছে। এইভাবে ছাত্র, শিক্ষক, অভিভাবকের মধ্যে একটি চমৎকার আমরা মেলবন্ধন তৈরি করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমে 3D প্রজেক্টের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া সফটওয়্যারের মাধ্যমে পাঠদান, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, লেসন প্ল্যান করে পাঠদান, মানসম্মত হ্যান্ড নোট প্রদান, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ার ও ক্লাস, ব্যতিক্রমধর্মী ডায়েরির ব্যবহার, CW বা SW খাতার যথাযথ মূল্যায়ন, বাস্তব ও কর্মমুখী শিক্ষা সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের সমন্বয়, জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন, পিঠা উৎসব, জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালন, শিক্ষা সফর, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলী, উপদেষ্টা ও পরিচালনা পর্ষদ। ছাত্র, শিক্ষক, অভিভাবক এই দিনের সমন্বিত প্রচেষ্টায় কুমিল্লার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজকে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের সকলের লক্ষ্য। বন্ধুরা, টিফিনের আড্ডায় গান হবে না তাই কি হয়? তাই চলো এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সুন্দর একটি গান শুনে আসি।
বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বন্ধুরা ছবি আঁকা নিয়ে কতটা ব্যস্ত। তাই ওদেরকে আর বিরক্ত না করে চলো দেখে আসি বাকি বন্ধুরা কি করছে। ওদের চমৎকার নাচে আমাদের সবার মন যেন রঙে মেতে উঠলো। বন্ধুরা, এখন চলো চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। শুনতে পেলাম এ বিদ্যালয়ের বন্ধুরা নাকি কবিতা আবৃত্তিতে খুবই পারদর্শী। তাই চলো আর দেরি না করে কবিতা আবৃত্তি শুনে আসি। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম প্রার্থনা। লিখেছেন কবি গোলাম মোস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, হে বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। দুলুক ভুলুক সবারে ছাড়িয়া, তোমারই চরণে পরি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। সহজ সরল পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করুণা সে পদগামী, করুণা সে পদগামী। আমি একটি কবিতা আবৃত্তি করব, কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্ধে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19বার মেট্রিক শেষে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসার গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ নয় তো তার ভাইগুলি তার, একটা পাগল একটা বোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যারটা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল বুগি, পিলেজার আর পাক গরুগি। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরে বনগ্রামে, কি যেন হয় গঙ্গারামে। যাই হোক, এবার পাত্র পেল, এমন কি আর মন্দ ছেলে। পাত্রসৎ হোক বা না হোক, আমাদের ছোট্ট বন্ধু কিন্তু অসাধারণ আবৃত্তি করেছে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, এতগুলো জিনিয়াসের মাঝখানে আমরা কিছু মোরগও পেয়ে গেছি। তাহলে বলো তো এখন কি হবে? কথা বলি, বন্ধুর সাথে এক পথে চলি। হয় না স্যারদের বকুনির ভয়ে, চুপচাপ বসে থাকি তাই ক্লাসরুমে। সব কথা সব কাজ জমিয়েছি আর, প্রাণ খুলে কথা বলি টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডায়। বন্ধুরা, এতক্ষণ ধরে লড়াই করতে থাকা মোরগদের মধ্য থেকে ফাইনালি আমরা আমাদের বিজয়কে পেয়ে গেছি। বন্ধু, টিফিন আড্ডার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। আমার নাম ফুলি, মায় আমার নাম শখ করে লাগছিল। গ্রামের সবাই আমারে ফুলি কইয়াই ডাহে। আমগর গ্রাম সবিলহান সুন্দর, কি সুন্দর। উত্তরে হলুদ ধান ক্ষেত আর দক্ষিণে কি সুন্দর সবুজ মাঠ। আমগর গ্রামের নাম
নাম জামালপুর। আপনারা কি জানুন আমার একটা প্রিয় জিনিস ছিল? এটা কি জানুন? ছাগলের বাচ্চা, এটার নাম টুনু। এটার লগে আমি সুখ দুঃখের, দুঃখ কষ্টের সব কথা কইতাম। একদিন কি হয়েছে জানুন? একদিন আমার গ্রামে বন্যা হইল। বন্যায় আমার ঘর বাড়ি বাসায় লয়ে গেল গা। আমি আর আমার বাজানে একটা বিদ্যালয়ে আশ্রয় লেগে উঠলাম। হ্যালো, আমগোর মতো কত মেলা মানুষ। তারপরে আমি আমার টুনুরে কত খুঁজলাম। আমার টুনুর আমি পাইতাছি না। আমি গিয়া বাজারে কইলাম, বাজার ও বাজার, আমার টুনু কই? বাজারটা আবার কইলো কি আমার টুনুরে নাকি বন্যার পানিতে বাসা লয়ে গেছে। আমার টুনু রে, আমার টুনু, তুমি আমার টুনু। আপনারা কি জানুন আরেকটা কথা? আমি 3 দিন ধরে কিচ্ছু খাই নাই। খিদা জ্বালায় পেটটা পুইরা ছাই হয়ে গেল গা। আল্লাহ গো আল্লাহ, আপনারা কি কেউ আশ্রয় কেন্দ্রে নাই? আমার একটু খাওয়ান দেন না, একটু খাওয়ান দেন, একটু খাই। খিদা লাগছে, অনেক খিদা লাগছে, একটু খাওয়ান দেন না গো। বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু তায়েবা তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে আমাদের দেশের বন্যায় কবলিতদের মর্মান্তিক একটি চিত্র ফুটিয়ে তুলেছে। চলো বন্ধুরা, চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। প্রস্তুতি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কিসের আয়োজন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে বিতর্কের আয়োজন করা হয়েছে। নৈতিক শিক্ষায় কি দুর্নীতির প্রধান কারণ নাকি অন্য কিছু, তা আজকে আমাদের বন্ধুরা যুক্তি দিয়ে প্রমাণ করে যাবে। তাহলে চলো আর দেরি না করে ওদের বিতর্কটি আমরা শুনে আসি। প্রথমে আমি পক্ষ দলের প্রথম বক্তা নুসরাত জাহান জেরিনকে ডেকে নিব। লোভে পড়ে করে তো সারা মানুষ সদস্য, নৈতিকতা শেখাবে, ভালো মানুষ হয়ে যায়। উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপরীত দলের বন্ধুরা এবং শ্রোতাবিন্দু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের আলোচ্য বিষয় নৈতিক শিক্ষার অভাবেই দুর্নীতির মূল কারণ। আমি পক্ষ দলের প্রথম বক্তা হয়ে দৃঢ়ভাবে বলতে চাই, হ্যাঁ, নৈতিক শিক্ষার অভাবেই দুর্নীতির মূল কারণ। নৈতিক শিক্ষা হারালে মানুষ ভালো মন্দের মধ্যে পার্থক্য ভুলে যায়, আর তখনই সমাজে মাথা তুলে দাঁড়ায় দুর্নীতি। মাননীয় মডারেটর, নৈতিক শিক্ষা বলতে আমরা বুঝি এমন শিক্ষা যা মানুষকে সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, পরোপকারী এবং চরিত্রবান হতে শেখায়। নৈতিক শিক্ষা হলো এমন শিক্ষা যা মানুষের চরিত্র, আচরণ, মূল্যবোধ ও ভালো মন্দ বিচারের ক্ষমতা গঠনে সাহায্য করে। আর দুর্নীতি বলতে আমরা বুঝি অন্যের অধিকরণ, হরণ, অসততা ও অন্যায়ের মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করা। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এমন করে কেন? উত্তর একটাই, নৈতিক শিক্ষার অভাব। মাননীয় মডারেটর, আইন আছে, শাস্তি আছে, নিয়ম আছে, তবুও দুর্নীতি কমছে না কেন? কারণ আইন ভয় দেখায়, কিন্তু নৈতিকতা জাগায় বিবেক। যে মানুষ নিজের অন্তরের কণ্ঠে শুনে এটা ভুল, সে কখনোই দুর্নীতিগ্রস্ত হতে পারে না। আর যে মানুষ বিবেক হারিয়েছে, তার হাতে যতই আইন তুলে দেওয়া হোক না কেন, সে ফাঁক খুঁজে নেবেই। তাহলে কি শিক্ষা ব্যর্থ? না, শিক্ষা নয়, নৈতিক শিক্ষার অভাবে ব্যর্থ করেছে সব কিছু। বিপক্ষ দলের প্রথম বক্তা ফাইভ ইয়াসমিন মিথিলাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাবৃন্দ সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতির মূল। আমি এবং আমার দল সঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি অস্বীকার করছি না, নৈতিক শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি নৈতিক শিক্ষার মূল খুঁজতে হয় তাহলে বলতে হবে যে নৈতিক শিক্ষা হবে একপক্ষীয় অসম্পূর্ণ বিশ্লেষণ। দুর্নীতি জন্ম নেয় যখন তখন সমাজে অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, দুর্বল প্রশাসন, জবাবদিহিতার বহিনতা, শাস্তির বহিনতা, ক্ষমতার অপব্যবহার করা হয় তখন। মাননীয় মডারেটর, আমরা দেখি অনেক সময় নৈতিক শিক্ষা পাওয়া মানুষও দুর্নীতির পথে হাঁটে। কারণ নৈতিক শিক্ষা থাকলেও যদি সমাজে সৎ মানুষ টিকে না থাকে, যদি ঘুষ না দিলে কাজ না হয়, তাহলে মানুষ বাধ্য হয় নৈতিক পথে হাঁটতে। অর্থাৎ পরিবেশ ও ভারসাম্য মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। একজন মানুষ ছোটোবেলা থেকে নৈতিক শিক্ষা পেয়ে বড় হয়, যদি চাকরির ক্ষেত্রে তাকে ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে নৈতিক শিক্ষার দোষ নয়, সিস্টেমের দুর্বলতাই দায়ী। পক্ষদল হয়তো বলবে নৈতিক শিক্ষা না থাকায় মানুষ দুর্নীতিগ্রস্ত হবে। আমি বলি নৈতিক শিক্ষা আছে, কিন্তু তার প্রয়োগ নেই। তুমি বই থেকে
শিখলে হবে না, বাস্তবে সেটা কাজে না লাগালে লাভ কি? নৈতিক শিক্ষা শেখায় অন্যের ক্ষতি করো না, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত কারা সেই শিক্ষা মেনে চলে না, তাহলে দোষ কি শিক্ষার নয়, দোষ সেই ব্যক্তির। যেমন ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার মানুষে মারা যায়, তাহলে কি ছুরিটা খারাপ? না, তার ব্যবহারটাই হচ্ছে আসল সমস্যা। এবার আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা মুশির আলম সিয়ামকে ডেকে নিব। আমি পক্ষ থেকে দ্বিতীয় বক্তা হিসেবে নৈতিক শিক্ষা হবে দুর্নীতি মূল কারণ নয়, এই বিষয়ে বক্তব্য রাখার জন্য এটি সত্য প্রমাণ করতে এসেছি। প্রথমত বিপক্ষ দল বলেছেন নৈতিকতার দুর্নীতির মূল কারণ হলো লোভ, রাজনৈতিক প্রভাব এবং শাস্তির অভাব। তাই আমরা প্রশ্ন করতে চাই, লোভ জন্মায় কোথা থেকে? মানুষ জন্ম থেকে লোভই আসে না। দ্বিতীয়ত তারা উদাহরণ দিয়েছেন শিক্ষিত দুর্নীতিবাজদের। হ্যাঁ, শিক্ষিত মানুষ দুর্নীতি করে, হয়তো তারা সুশিক্ষিত হয়েছে কিন্তু তারা নৈতিক শিক্ষা অর্জন করতে পারেনি। তাই আমরা আবার একটি প্রশ্ন করি, যে ব্যক্তি দুর্নীতি করে সে কি সত্যি নৈতিক শিক্ষা অর্জন করেছে? যদি নৈতিক শিক্ষা অর্জন করে থাকে তাহলে সে কেন দুর্নীতি করলো? অর্থাৎ আপনাদের উদাহরণ আমাদের পক্ষে যুক্তি। যেখানে নৈতিকতা নেই সেখানে দুর্নীতি হবেই। শুধু পড়ালেখা মানুষকে ভালো করতে পারে না। তৃতীয়ত বিপদের উদাহরণ দিয়েছেন আইনের প্রয়োগ দুর্বল। আইন তখন দুর্বল হয় মানুষ যখন নিজের ভিতরে থাকা নৈতিক বই হারিয়ে ফেলে। নৈতিক শিক্ষা হবে দুর্নীতির সর্বব্যাপী ও মূল কারণ। সবশেষে বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন, আইনের ভয় না থাকলে কি আপনি সত্যি সৎ থাকবেন? যেখানে পুলিশ নেই আপনি পুলিশকে দেখবেন না, সেখানে কি আপনি চুরি করবেন? এটি কি আইনের দোষ নাকি নৈতিকতার দোষ? এরপর যে আমরা ডেকে নিব বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সানজিদা রহমান জাবা। ধন্যবাদ আমার দলের প্রথম বক্তাকে। তিনি খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন যে নৈতিক শিক্ষায় দুর্নীতির মূল কারণ নয়। আমি এখন কিছু তথ্যভিত্তিক যুক্তি দিয়ে সেটা আরও বেশি প্রমাণ করব। আমার প্রথম যুক্তিতে রয়েছে যে দেশে যত বেশি দুর্নীতি সেখানে আসলে নৈতিক শিক্ষা কম নয়, বরং আইনের প্রয়োগ দুর্বল। দুর্নীতিবাজরা জানে তারা ধরা পড়লেও তাদের শাস্তি হবে না, তাহলে এখানে দোষটা কোথায়? দোষটা আসলে নৈতিক শিক্ষায় নয়, বরং দোষটা আসলে শাস্তিহীনতার সংস্কৃতিতে। আমার দ্বিতীয় যুক্তিটি হচ্ছে দুর্নীতির মূলে আছে লোভ, ক্ষমতার অপব্যবহার আর প্রতিযোগিতার অস্বস্তি মানসিকতা। আজ সবাই চায় দ্রুত দুনিয়াতে, চায় সবার আগে যেতে। এই জন্যই অনেকে নৈতিকতাকে ত্যাগ করে শর্টকাট পথে চলে। এই মানসিকতাই দুর্নীতির জন্ম দেয়, নৈতিক শিক্ষা নয়। মাননীয় মডারেটর, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিক শিক্ষায় যে দুর্নীতির মূল কারণে তা আমি বিশ্লেষণ করছি। আমার বিশ্লেষণের বিষয়টি হচ্ছে মানুষের প্রাকৃতিক দুর্বলতা। মানুষ পুরোপুরি সৎ হওয়ার প্রতিশ্রুতি কখনোই দিতে পারে না। লোভ, ভয় অথবা তারা সুযোগ বুঝে অনৈতিক আচরণও করতে পারে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই একজন ভালো ব্যবসায়ী তার নিজের কোম্পানি বাঁচাতে কখনো কখনো ট্যাক্স বা নিয়ম লঙ্ঘন করতে পারে। তাই আমি দৃঢ়ভাবে বলছি নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ, তবে দুর্নীতির পিছনে রয়েছে লোভ, ক্ষমতার অপব্যবহার, সামাজিক বৈষম্য ও আইনের প্রয়োগের দুর্বলতা। এরপর যে আমরা পক্ষ দলের দলনেতা নুরিয়া তাহরিন তিনটিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা বলে গেলেন যে আমরা নৈতিক শিক্ষা বলতে বুঝি ন্যায়পরায়ণ ও চারিত্রিক, আর শিক্ষা বলতে বুঝি মূল্যবোধ। শিক্ষা যদি চরিত্র না করতে পারে তাহলে তা জলের মতো, দেখতে স্বচ্ছ কিন্তু প্রাণহীন। নৈতিক শিক্ষা শেখায় কীভাবে ভালো মানুষ হওয়া যায়, আর সাধারণ শিক্ষা শেখায় কীভাবে জীবন নির্ধারণ করা যায়। চরিত্র নৈতিকতার একটি অংশ। যার চরিত্র সুন্দর সে কখনোই দুর্নীতি করতে পারে না। ইংরেজিতে একটি বাক্য আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। টাকা না থাকলে চলা যায়, স্বাস্থ্য হারিয়ে গেছে তো কিছু হারিয়েছে, চরিত্র হনন হয়েছে তো সব কিছুই হনন হয়েছে। চরিত্র মানুষের একটি মূল্যবান সম্পদ। তিরমিজি শরীফের 2018 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম সে আমার নিকট সর্বাধিক প্রিয়, এবং কিয়ামত দিবসে সে আমার নিকটবর্তী অবস্থান করবে। মাননীয় মডারেটর, রিকশাওয়ালা বা দিনমজুর কিন্তু দুর্নীতি করে না, দুর্নীতি করে বড় বড় প্রতিষ্ঠিত লোকেরা। অর্থাৎ বোঝা যায় যে জ্ঞান বা শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই নৈতিক শিক্ষার প্রয়োজন। মাননীয় মডারেটর, আমেরিকার বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, বুদ্ধিমত্তা মানে শুধু জ্ঞান নয়, বরং তা ব্যবহার করার ক্ষমতা, এবং জ্ঞান তখনই কাজে লাগে যখন তা নৈতিক পথে ব্যবহার করা হয়। আজ শিক্ষা নিয়েও দুর্নীতি হয়। পরীক্ষার প্রশ্ন ফাঁস করি, GPA 5 লাভ করি, তাহলে প্রতিপক্ষের নিকট প্রশ্ন হলো তাহলে এই শিক্ষার মূল্য কী? আজ প্রশ্ন ফাঁস করতে অভিভাবক এবং শিক্ষক সহ দ্বিধা করে না। তারা ভাবে যে ভালো কিছু অর্জন করতে হলে GPA 5 দরকার, কিন্তু ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই নৈতিক শিক্ষার প্রয়োজন। এরপর যে আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আনাসুল আমিন আলফি। মাননীয় মডারেটর, হ্যাঁ, নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া মানবিকতা গড়ে উঠতে পারে না। পক্ষ দলের প্রথম বক্তা অভাব দুর্নীতির কারণ এবং এর গুণগান গেয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, প্রত্যেক বিদ্যালয়ে মোরাল এডুকেশন পড়ানো হয় কেন? আপনারাই বলুন, দুর্নীতির মূল কারণ কি নৈতিকতার অভাব, নাকি অতিরিক্ত লোভ, সুশাসনের অভাব ইত্যাদির অভাবই দুর্নীতি হয়? পক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন করে গিয়েছেন যে ভয় থাকলে কি দুর্নীতি হবে না? এর প্রাসঙ্গিক উত্তর হলো, ভয় থাকলে দুর্নীতি কম হবে। মাননীয় মডারেটর, 2002 সালে মুখের উপর এসিড ছোড়া ছিল একটি জঘন্যতম অপরাধ, যার ফলাফল ছিল মৃত্যুদণ্ড। বাংলাদেশে এখন কার্যকর রয়েছে এসিড ক্রাইম কন্ট্রোল অ্যাক্ট 2002 এবং এসিড ক্রাইম কন্ট্রোল 2002। এগুলো 2002 সালে পাশ হয়। এই আইনগুলো পাশ হওয়ার ফলে 2002 এর পর এসিড হামলা
কিছুটা কমে আসে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আনাসুল আমিন আলফিকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এরই মাঝে আমাদের আজকের এই বিতর্কের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। বন্ধুরা, ওদের ছবি আঁকা তো শেষ, এখন সেরা ছবিটি বাছাই করার পালা। সে দায়িত্বটি আমি শিক্ষকদের কাছে দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। নাচে গানে আড্ডায় অনেক হলো আজ, এখন সময় হয়েছে তোমাদের থেকে বিদায় নেয়ার। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বন্ধুদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।